Recording in progress. হ্যালো। জি ভাই শুনতে পাইতেছি। ওকে, ঠিক আছে, শুরু করলাম তাহলে। হ্যাঁ, এখানে তো সব কিছু ক্লিয়ার, এখানে তো আর কোনো কিছু মনে হয় বাদ নেই বোঝার মতো। জি জি এখানে ক্লিয়ার। হুম, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। এটাকে রেকর্ডিং করতেছেন? হুম, এটাকে রেকর্ডিং করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে তো আপনি মোটামুটি সব কিছু চিনার আগে থেকে, তো আমি বলে দিই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে এখানে ভিজিট করলে সাইট দেখা যায়। হ্যাঁ, সাইটে আবার যখন আমি সাইটে দেখবো তখন হচ্ছে রিডাইরেক্ট সেট করা না সি প্যানেলে। রিডাইরেক্ট রিডাইরেক্ট সব কাটায় দেখা যায়, তাহলে ওইখানে চলে গেল কেন। কন্ট্রোল শিফট আর এখনও রিডাইরেক্ট হয়ে আছে দেখাইতেছে। ওইটা কি ওই আমার ডোমেন দিয়েতে ঢুকছেন? হুম, এটা এখনও রিডাইরেক্ট দেখাইতেছে কিছু না। এই জায়গায় আসলে আবার দেখায় না। ব্রাউজারে ক্যাশ ধরে রাখছে। আচ্ছা, এই ধরনের ক্যাশ ধরে রাখলে অনেক সময় যে লাইট স্পিড একটা আছে না, সরি স্পিড লাইট, লাইট লাইট স্পিড ক্যাশ, ওইটা দিয়ে ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে। লাইট স্পিড ক্যাশ। এসপি এখনও ক্যাশ ধরে রাখছে। ঝামেলা। পোস্ট নেম, ব্রাউজার ক্যাশ হচ্ছে, আমরা ইনকগনিটিতে কাজ করি যে ব্রাউজারে ক্যাশ ধরে রাখছে একদম। আর যদি ব্রাউজারে ক্র্যাশ ইয়ে করি তাহলে আমার অনেক কিছু থেকে লগ আউট হয়ে যাবে ব্যাপার। ওকে, ইউজারটা
পাসওয়ার্ড কি দিয়েছিলেন মনে আছে? অ্যাডমিন দিয়েছিলাম। শুধু অ্যাডমিন? ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন না? অ্যাডমিন হ্যাঁ। ঠিক আছে, আমরা অন্য একটা প্রোফাইলে কাজ করি, যে এখানে কাজ করি। ছোট হাতের ইউজার নেমে বড় হাতের ছোট হাতের খুব একটা ম্যাটার করে না, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে আবার ম্যাটার করে। পাসওয়ার্ড ছোট হাতেরই দিয়েছি। ওকে, তো এখান থেকে হচ্ছে ভিজিটে ক্লিক করলে এই যে ওয়েবসাইট ভিজিট হইতেছে, আবার এখানে গেলে ড্যাশবোর্ড প্লাগ ইন থিমস এগুলো আসতেছে, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যেতে পারতেছি। হ্যাঁ, এটা যে আচ্ছা এটা হচ্ছে আমাদের কমেন্টস, ওয়েবসাইটে যা যা কমেন্টস হয় এখানে হচ্ছে, এখানে শো করবে কমেন্টসগুলো। এখানে হচ্ছে নিউ পোস্ট প্লাস হচ্ছে মিডিয়া, মিডিয়া বলতে হচ্ছে ইমেজ বা ভিডিও, এগুলো যদি আমার ওয়েবসাইটে আপলোড করতে চাই মিডিয়াতে যাই আপলোড করতে পারি। এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করতে চাইলে পেজে, এখানে হচ্ছে ইউজার যদি অ্যাড করতে চাই একাধিক ইউজার আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে ইউজারে যাব। ঠিক আছে, এই জায়গা থেকে ক্রিয়েট। হ্যাঁ, এই অপশনগুলো হচ্ছে কোনো কিছু অ্যাড করার জন্য, সেটা পোস্ট হতে পারে, মিডিয়া হতে পারে, পেজ হতে পারে, নতুন পেজ পোস্ট এগুলো অ্যাড করার জন্য হচ্ছে নিউ পেজ যেতে হয়, এই পাশ দিয়েও যাওয়া যায়। আর এটা হচ্ছে লাইট স্পিড যে ইনস্টল দিছি না ওইটার জন্য, এটা হচ্ছে ক্যাশ ক্লিয়ার করার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, তো ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এখানে কিছু জিনিস আছে, এগুলো আমরা চাইলে অফ করতে পারি। হ্যাঁ, এখানে যে বিভিন্ন পপ আপস হ্যাঁ আছে আর কি, বিভিন্ন জিনিস শো করে, এগুলো আমাদের খুব একটা কাজে আসে না, দরকার হয় না, এগুলো আপনি এখান থেকে অফ করতে পারেন। এগুলো বলতে পারেন যে এক প্রকার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরকম আর কি। এই যে স্ক্রিন অপশন আছে না এখানে, স্ক্রিনে ক্লিক করে জি জাস্ট এগুলো আনটিক করে দেব, একদম বুঝতে পারছি। একদম ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে আপডেট বাটন। আপডেট বাটনের কাজ কি, আমার ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে, সেটা ওয়ার্ডপ্রেসের আপডেট হতে পারে, সেটা থিমের আপডেট হতে পারে, হ্যাঁ, প্লাগইনের আপডেট হতে পারে, যেগুলোর আপডেট আসবে ওইগুলো এখানে শো করবে একসাথে। ঠিক আছে। তারপর ওই জায়গাতে দিতে হইব। হুম, এখন এই আপডেটের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন হচ্ছে ধরেন অনেক সময় কোনো একটা কারণে বা ভাইরাসে বা ম্যালেরিয়ার কারণে আপনার ওয়ার্ডপ্রেসের একটা ফাইল নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, যার জন্য ওয়েবসাইটে একটা ইরোর আসতেছে। ঠিক আছে, ওয়েবসাইটে ফাইল থাকে না এই যে, যেগুলো আমরা ডাউনলোড করি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, হ্যাঁ জিপ হ্যাঁ ফাইল, ওই ফাইলের এগুলোরে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। তো কোর ফাইল থেকে ধরেন 2-4-5টা ফাইল মডিফাই হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে ম্যালওয়্যার দ্বারা বা ভাইরাস অ্যাটাকে, বা সামহাও হয়েছে, তখন আমরা কি করা লাগে নর্মালি, ওই ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ফাইলগুলো আবার নতুন করে ডাউনলোড করে ওইগুলো ওভার রাইট করি, তাই না? ওভার রাইট করলে সবগুলো ফিক্স হয়ে যায়। হ্যাঁ তো ওই কাজটা ওইভাবে না করে এখান থেকে করা যায় যে রিইনস্টল, বা অর্থাৎ এই সেম ভার্সনের ওয়ার্ডপ্রেসটা আবার ওই কী করবে, নিজের নিজের নতুন করে আবার ইনস্টল করবে। এতে করে আপনার ডেটা কোন কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না, আপনার পাসওয়ার্ডও চেঞ্জ হবে না, আপনার পেজগুলো ডিলিট হবে না, সব ঠিক থাকবে। ওই শুধু ওই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে যে কোর ফাইলগুলো আছে ওইগুলো সে ডাউনলোড করে আবার নতুন করে এগুলো ইনস্টল করবে। এতে করে যদি কোনো ফাইল মিসিং থেকে দেয় ওইটা ঠিক হয়ে যাবে, কোনো ফাইল যদি এডিট বা ও নিজে নিজে। হ্যাঁ মডিফাই হয়ে হ্যাঁ থাকে ওইটা নিজে ঠিক নিজে হয়ে যাবে। কনফিগার করে নেবে। হুম, অর্থাৎ এটা করতে কোনো রিস্ক নেই আপনার, যে এরকম না যেটি ইনস্টল করার পর আমার কোনো জিনিস মিসিং হয়ে গেছে চলে গেছে, এরকম হওয়ার কোনো প্রকার চান্স নাই। আপনার যদি ওয়েবসাইটে যে কোনো প্রকার একটা ইস্যু হয়, যে কোনো প্রকার একটা সমস্যা হইতেছে যেটা আপনি কোনো সমাধান পাইতেছেন না, তখন মাস্ট বি আপনার এই কাজটা একবার করে দেখা লাগবে। মানে এটা হচ্ছে একটা বুঝতে ট্রাবল পারছি। শুটের মতো, ট্রাবল শুট তো বুঝেন, সমস্যা ফিক্স করার জন্য কিছু ধাপ থাকে না, ওই ধাপের মধ্যে এটা হচ্ছে একটা ধাপ, যে ওয়ার্ডপ্রেসটা নতুন করে ইনস্টল করে দেখো। তার জন্য আমার ওয়ার্ডপ্রেস পুরো ওয়েবসাইট ডিলিট করে ইনস্টল করার কোনো দরকার নাই, এই ওয়েবসাইটের মতো সেম থাকবে, আমি এখানে ক্লিক করব, এই যে ওয়ার্ডপ্রেসটা আবার দেখবেন নতুন করে ইনস্টল হয়ে যাবে, আমার কিন্তু কোনো বুঝতে ডেটা পারছি। হারাবে না। ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেস আচ্ছা ওআরজি ওইটা কি দেখছেন, ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ডাবল? ইনস্টল হয়ে গেছে আবার, দেখছেন আমার কিন্তু ওয়েবসাইটে এইটা কোনো কি কিছু, ডাবল ফাইল হইব না? না ডাবল হবে না, এটা ওভার রাইট হইতেছে, ও বুঝতে মানে পারছি। ওই ফাইলগুলোর উপরে রাইট হইতেছে, রিপ্লেস করে দিতেছে আর কি ওইগুলারে, যার কারণে আমার বুঝতে পারছি। ওয়েবসাইটে কোনো ডিজাইনে চেঞ্জ হবে না। দেখছেন আমি যা ইনস্টল দিয়েছিলাম তা কিন্তু সব আছে, সব কিছু ঠিকঠাক আছে, কমেন্টস আছে না একটাই, কমেন্টসগুলোও আছে। অ্যাপারেন্স টিমস। ঠিক আছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, পাসওয়ার্ডও চেঞ্জ হয় না, কোনো কিছুই না, ওভারঅল সব সেটিং সব কিছু এভরিথিং সেম থাকবে, আপনার ওয়েবসাইটে কিচ্ছু মডিফাই হবে না। বুঝতে পারছি। ওকে, হুম, তো
এই গেল হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডের পরিস্থিতি। তারপর হচ্ছে পোস্টের কাজ হচ্ছে কি, এখানে দেখেন 1 2 3 4টা জিনিস আছে। এটা হচ্ছে ওয়াল পোস্ট, যেখানে গেলাম সবগুলো আমার যা যা পোস্ট আমি ওয়েবসাইটে করছি সেগুলোর একটা লিস্ট চলে আসবে। 50টা হতে পারে, 20টা হতে পারে, 100 হতে পারে, 500 হতে পারে। এখন কতগুলো লিস্ট একসাথে শো করবে ওইটাও কিন্তু সেট করে দেওয়া যায়। নর্মাল অবস্থায় হচ্ছে 20টা পর্যন্ত পোস্ট শো করবে, এরপর বলবে যে নেক্সট পেজে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? গুগল। যেমন এখানে একটা আছে, এরকম 20টা শো করবে, তারপর বলবে যে নেক্সট পেজে যাও পরের গুলো দেখতে চাইলে। ওইটা আমরা চাইলে বাড়াইতে পারি স্ক্রিন অপশনে ক্লিক করে। ওই যে নাম্বার অফ আইটেম পার পেজ, অর্থাৎ প্রতি পেজে কতগুলা করে পোস্ট থাকবে। আমরা যদি এখানে 50 করে দেই তাহলে কি হবে? 50টা শো করো। হ্যাঁ, 50টা পোস্ট একসাথে শো করবে এবং পরের 50টা পরবর্তী পেজে শো করবে, এরকম। বুঝতে পারছি। আচ্ছা, ওইটা কি বাড়াইলে এমনিতে কোনো লোডিং সমস্যা হইব না? বাড়াইলে অবশ্যই লোডিং একটু টাইম বেশি লাগবে। যেমন এক একটা পোস্ট লোড হতে যেরকম টাইম লাগে, অবশ্যই যদি আমি এখানে 999টা করে দিই তাহলে 999টা পোস্ট লোড হতে একটু সময় লাগবে। সেটা পেজটা হয়তো লোড হতে 10 সেকেন্ড সময় নিতে পারে। এমনিতে 2 সেকেন্ড নিলে বুঝতে তখন পারছি। 10 সেকেন্ড টাইম নিব, এইরকম। তাহলে কোনটা করলে বেস্ট হয়, কম রাখলে? না, ওইটা তো হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে। আপনার ওয়েবসাইটে ধরেন অনেকগুলো পোস্ট আছে, ধরেন 500 পোস্ট, আপনি চাচ্ছেন 500 পোস্টের আমি এক ক্লিকে খাইটা ফেলবো। তখন সর্বপ্রথম তো হচ্ছে আমি এখানে ক্লিক করলে ওয়াল মার্ক হয়ে যাবে, তাই না? তো জি, ওয়াল মার্ক কয়টা হবে? এই পেজে যেই কয়টা আছে ওইটাই তো হবে। এখন যদি জি, 20টা জি। থাকে তাহলে এখানে ক্লিক করলে 20টা ডিলিট হবে, সেক্ষেত্রে আমার বারবার 20টা 20টা করে ডিলিট করা লাগবে, অনেক সময়ের বিষয়। তার থেকে এখানে ও, যাইলাম, আমি এখানে দিলাম 500, দিলাম দিয়ে ইন্টার দিলাম, সেক্ষেত্রে 500 পোস্ট কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, তখন এখানে একটা ক্লিক দিব, 500 মার্ক হয়ে যাবে। তারপর বাল্ক সিলেক্ট থেকে মুভ টু ট্র্যাশ করে অ্যাপ্লাই টিপ দিব, সবগুলো ট্র্যাশে চলে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি। অর্থাৎ ট্র্যাশে আমার তো আমার ওইটা। যখন হ্যাঁ আমার যখন মেসিভ ডাটা নিয়ে, হিউজ ডাটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে এটা আমাদের জন্য ইউজফুল হইতে পারে। বুঝতে পারছি। ডিফল্ট আর ওইটা অবস্থায় ডিফল্ট ওইটা অবস্থায় কি? এটা অলওয়েজ 20-এ চলে যায়। ডিফল্ট অবস্থায় এটা সবসময় 20-ই থাকে। আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এটা কম বেশি করি। ঠিক আছে? ঠিক আছে। আর এক্সটেন্ডেড হচ্ছে মানে কি, এক্সটেন্ডেড হলে আপনার যেই কন্টেন্ট আছে, কন্টেন্টের একটা অংশ হচ্ছে এখানে শো করবে, মানে একটু বাড়তি জিনিস দেখাবে, নিচে বাটনগুলো আসবে। যেমন এই যে এটাতে যখন আমরা রাখি কম্প্যাক্ট, শুধু নামটা দেখাইতেছে, দেখেন আর কিছু দেখায়? না, না, এই জায়গায় যেই হোভার করলে এই পোস্ট করা হয়েছে। সেটিংগুলো আসতেছে আর এমনিতে শুধু নামটা আসছে। এখানে কিন্তু পোস্টের কোনো অংশ আসতেছে না, হেডিংটা ছাড়া কি কন্টেন্ট আসতেছে কোনো? আসে না। না, না, আসেনি। তো আমরা যখন এক্সটেন্ড সিলেক্ট করে অ্যাপ্লাই দিব তখন হচ্ছে এই কন্টেন্টগুলো আসবে, এবং এইগুলোও দেখেন এখন কিন্তু আর হোভার করা লাগে না, এমনিতেই এখানে আইসা আছে। দেখছেন, মাউস সরাই নিল আসে। এ টু জেড সব আসতেছে। হুম। তো এটা হচ্ছে পার্থক্য এই দুইটার মধ্যে, কম্প্যাক্ট এবং এক্সটেন্ড। এগুলো খুব একটা দরকারি জিনিসও না। তারপর অ্যাড পোস্ট, নতুন কোনো পোস্ট অ্যাড করতে চাইলে এই যে অ্যাড পোস্ট আছে এখানে, আবার এইখানের মাধ্যমে যাওয়া যায়। অ্যাড পোস্টে ক্লিক করলাম, ক্লিক করলে এটা হচ্ছে আপনার টাইটেল দেওয়ার জন্য। এই যে এইখানে যে এডিটরটা, এটা তো একটা পেজ বিল্ডারের মতো, তাই না? জি, জি। কারণ এখানে অনেকগুলো উইজেট আছে, প্লাসে ক্লিক করলে দেখেন অনেকগুলো উইজেট আছে না? উইজেট তো চিনেন, জি, উইজেট হচ্ছে যেগুলো ইউজ করে আমরা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করি। আমরা এখানে কী কী আছে, জি, জি। প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, লিস্ট নিতে পারি, কোড নিতে পারি, কোড লেখার জন্য এটা আছে, টেবিল বানাতে পারি, ইমেজ নিতে পারি। হ্যাঁ, এখানে অনেক কিছু কিন্তু আছে, অনেকগুলো জিনিস আছে, দেখছেন? তার মানে কি জি, জি। বুঝতেছি, এটা একটা ওয়ান কাইন্ড অফ এলিমেন্টারের মতো পেজ বিল্ডার, তাই তো? জি, এলিমেন্টার বুঝতে আমরা পারছি। বেশি সুবিধা পাই, এখানে হয়তো সুবিধাটা কম, কারণ এখানে উইজেট কম। তো এই বিল্ডারটার নাম কি, ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা ইন্টারভিউর মধ্যে এরকম বলতে পারে যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন যে এই পেজ বিল্ডার আছে ওইটার নাম কি? এটা তো ওয়ার্ডপ্রেসের সাথে আসা পেজ বিল্ডার না? জি। ওইটার নাম কি? নাম। ওইটাকে বলে হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গ পেজ বিল্ডার বলে এটাকে, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে গুটেনবার্গ বুঝতে পেজ পারছি। বিল্ডার। তো এরকম অনেক পেজ বিল্ডার আছে। গুটেনবার্গ হচ্ছে বিল্ট ইন যেটা থাকে ওয়ার্ডপ্রেসের সাথে, সেটা হচ্ছে গুটেনবার্গ থাকে। আবার এলিমেন্টর আছে,
এখন তো আরও আছে যে ডাব্লিউপি ব্রেকারি আছে। এখানে যদি সার্চ দেন পপুলার ওয়ার্ডপ্রেস ডিবি থিম বিল্ডার আছে। দেখেন পপুলার লিগে সার্চ দিলে দেখবেন যে এলিমেন্টটা সব থেকে বেশি ব্যবহার হয়। এলিমেন্টটা হয়তো বা টপের দিকে থাকবে আর অন্যগুলো একটু নিচের দিকে থাকতে পারে। আচ্ছা এই যে এখানে স্পিড প্রপ, এটা একটা বিল্ডার, এটা হচ্ছে পেইড। এগুলো মোটামুটি সবগুলো পেইডই। গুটেনবার্গটা হচ্ছে ফ্রি। আর ইলিমিটারটা তো হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারি, একদম যে পেডটা নিয়ে কাজ করলে এরকম না। প্রো ভার্সন না নিলে আমরা ফ্রিতেও কাজ করতে পারি। যে ডিবি একটু আগে যেটা বললাম, ডিবি বিল্ডার, ব্রেভিয়ার বিল্ডার, হ্যাঁ ব্রিক্স বিল্ডার, এরকম এই হাতে গোনা কিছু বিল্ডারের নাম হচ্ছে আপনার জানা থাকা লাগবে এবং এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া রাখা লাগবে। তবে যেহেতু আমরা কাজ করবো হচ্ছে এলিমেন্টর নিয়ে, এটা হচ্ছে সব থেকে বেশি আমরা শিখবো। আর এগুলা শিখবো না, ওইগুলো শুধু একটা ধারণা রাখবো যে এরকম বিল্ডার আছে মার্কেটে। এরপর হচ্ছে বাকিটা আপনার উপর। আপনি যদি চান যে না আমি এগুলো হালকা পাতলা একটা বেসিক ধারণা রাখবো, সেক্ষেত্রে আপনি দুই একটা ভিডিও এগুলোর টপিকের উপরে দেখতে পারেন, বা এগুলো দিয়ে এই বিল্ডারগুলো দিয়ে দুই একটা ওয়েবসাইট বিল্ডও করতে পারেন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এবার আরেক ধরনের সিএমএস বিল্ডার আছে, ওইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ছাড়া। ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস ছাড়াও কিছু বিল্ডার আছে, থিম বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার বা পেজ বিল্ডার আছে। ওইগুলো হচ্ছে বিল্ট ইনভাবে থাকে হোস্টিংয়ের সাথে, যেমন গোডেডির আছে গোডেডি বিল্ডার, হোস্টিংয়ের আছে বিল্ডার। এরকম হোস্টিং কোম্পানি কিছু বিল্ডার, ওদের নিজস্ব কিছু বিল্ডার থাকে, ওইগুলো প্রোভাইড করে হোস্টিংয়ের সাথে। ওইগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়, কিন্তু ওইগুলো তো ফ্লেক্সিবল না ওয়ার্ডপ্রেসের মতো। বুঝছেন? মানে টপ বললেই হচ্ছে এই কিছু বিল্ডার আছে, এগুলোর নাম আসবে, ইলিমেন্টর, দিবি, ওই যে গুটেনবার্গ দেখছেন, স্পিড ফ্রট, অক্সিজেন বিল্ডার। অক্সিজেন বিল্ডার হচ্ছে ব্রিক্স বিল্ডারই, এটা অক্সিজেন বিল্ডার বলে। তারপর হচ্ছে ব্রেভিয়ার বিল্ডার। তো এইগুলো হচ্ছে মোটামুটি টপ আর কি, ভালো, যেগুলো এখন মার্কেটে চলতেছে। বলেন। পোর্টাল টোর্টাল এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করলে খুব হ্যাসেল হয়। এগুলো পোর্টাল আছে, তো পোর্টাল ওয়ার্ডপ্রেস দিয়ে এতগুলো পোর্টাল এগুলো ম্যানেজ করা হার্ড হয়ে যাবে। আচ্ছা, তো গুটেনবার্গটা হচ্ছে এই জিনিসটা আপনি নিজে নিজে খাই এগুলো দেখবেন। এগুলো আজকে আপনার টাস্ক থাকবে হচ্ছে এগুলো এগুলো ইউজ করে কয়েকটা পোস্ট করবেন আর কি। পেজ বিল্ডারও সেম, এখানেও ডিফল্ট অবস্থা হচ্ছে গুটেনবার্গ থাকে। এখানেও হচ্ছে আপনি যখন অ্যাড পেজে ক্লিক করবেন, সেম গুটেনবার্গ থাকবে। এখানে হচ্ছে এটা এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং কাজ করার পরে হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। আর এখানে কিছু বুঝতে জিনিস পারছি। আছে, সেগুলো হচ্ছে ফার্মার লিঙ্ক। যেমন এখানে ধরুন আমি একটা টাইটেল দিলাম যে হ্যালো, হ্যালো দিলাম। তখন হয় কি, এই হ্যালো নামে হচ্ছে আমার এখানে একটা স্লাগ তৈরি। স্লাগ বুঝেন? স্লাগ মানে হচ্ছে প্রত্যেকটা না। পেজের জন্য যে আলাদা লিঙ্ক তৈরি হয় না, যেমন এইটুকু তো হচ্ছে আমার ডোমেন, ডোমেনের পরের জি। অংশটুকু কী হয়েছে, হ্যালো। তার মানে নতুন একটা ইউআরএল তৈরি হয়েছে। এই যে নতুন জায়গাটা যে হ্যালো, এই অংশটুকু, এটাকে বলা হচ্ছে স্লাগ। তাহলে তার মানে এই ওয়েবসাইটের স্লাগ কোনটা? অবশ্যই এইটুকু, তাই না? জি। ক্লিয়ার এখন স্লাগ জিনিসটা কি? বুঝতে এখান পারছি। থেকে আপনি অত সিলেক্ট করতে পারেন। আপনার যদি একাধিক অ্যাডমিন থাকে ওই ইউজারের মধ্যে, তাহলে আপনি এখান থেকে চুজ করতে পারেন যে কোন অ্যাডমিনের দ্বারা হচ্ছে এটা পোস্ট হয়েছে, এটা চেঞ্জ করে দিতে পারবেন চাইলে। এখান থেকে আপনি ডেট দিতে পারবেন যে না আমি পোস্টটা আজকে করে রাখবো, কিন্তু আমি ডেট দিয়ে ধরে রাখলাম আগামীকালকে, তাহলে এটা অটোমেটিক আগামীকালকে পোস্ট হবে, অর্থাৎ অ্যাডভান্স অগ্রিম পোস্ট করে রাখার মতো বিষয়টা। জয়েন হও, জয়েন হও। ভেজাল তো তুমি ঢুকবার আগে ভেজাল হবে বললে। জয়েন হও, পরে ভেজাল হোক, দেখি কি হয়। তারপর কমেন্টসে দেখার মতো কিছুই নাই। কমেন্টস হচ্ছে আপনার পোস্ট টোস্ট থাকলে এগুলোর মধ্যে যা কমেন্টস করবে এখানে আসবে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারেন, রিপ্লাই করতে পারেন, ডিলিট করতে পারবেন, এই জিনিসগুলাই। এরপর আছে হচ্ছে থিম কন্ট্রোল। এখান থেকে হচ্ছে আপনি থিম কন্ট্রোল করতে পারেন। আমরা যে থিমটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে অ্যাস্ট্রা, এক্সট্রা। আর হচ্ছে হেলো এলিমেন্টার। এগুলো হচ্ছে এলিমেন্টার জন্য খুবই কমফোর্টেবল।
এবং খুবই লাইটের থিম। জি। এবং অবশ্যই অ্যাস্ট্রা ইউজ করলে হচ্ছে অ্যাস্ট্রা ডিরেক্ট অ্যাস্ট্রা ইউজ না করে আমরা কী করি, অ্যাস্ট্রার একটা সাপোর্টিং আছে ওইটা ইউজ করি, অ্যাস্ট্রার যে কী বলে এটা চাইল্ড থিম ইউজ করি। চাইল্ড থিম কী জিনিসটাই না আমরা পরবর্তীতে আপনাকে শেখাবো, হ্যাঁ, যে কী জন্য চাইল্ড থিম ইউজ করা হয়। এখানে ডিজাইন, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, এগুলো তো জানেনই। মেনুতে যা হচ্ছে আপনি মেনু ক্রিয়েট করা লাগে, ঠিক আছে, মেনু ক্রিয়েট করা লাগে। তারপরে এখানে আছে হচ্ছে প্লাগইনস। প্লাগইনস হচ্ছে এখানে আপনি প্লাগইন ইনস্টল করতে পারেন, ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখানেও সেম জিনিস আছে যে কতগুলো প্লাগইন একসাথে শো করবে এগুলো এখানে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তো একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে আবার আসতেছি। ওকে, প্লাগইনের বিষয়টা তো ক্লিয়ার এখানে। আর এই যে ওই ইনেবল অটো আপডেট মানে হচ্ছে কি, এটা যদি মন করে রাখি, ওই প্লাগইনটা যদি মার্কেটে নতুন কোনো ভার্সন আসে, আপডেট আসে, অটোমেটিক হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো কিছু কিছু প্লাগইন আছে স্ক্রিন। খুবই সেনসিটিভ, ওইগুলো অটো আপডেট অফ রাখাই ভালো। কারণ অটো আপডেট হলে দেখা গেলো যে ধরেন 10টা প্লাগইন থেকে 3টা প্লাগইন ধরেন অটো আপডেট দিলেন, ঠিক আছে। তখন ওই 3টা প্লাগইন নতুন ভার্সনগুলো যে আসবে, এই ভার্সনগুলো পুরাতন অন্য অন্য প্লাগইনের সাথে তো কম্পিটেবল নাও হতে পারে, তাই না? তো স্ক্রিনটা দেখা যাচ্ছে। সরি সরি সরি, হ্যাঁ দেখতেছেন। এখন আসছে এখন আচ্ছা, এই যে এখানে অটো আপডেট আছে না, ওই অটো আপডেটটা যদি আমি চালু রাখি সেক্ষেত্রে প্লাগইনগুলো নতুন নতুন ভার্সন মার্কেটে আসলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এই জন্য হচ্ছে আমরা আপডেটগুলো নর্মালি অফ করে রাখি, না বলে আপডেট করি না, অটো আপডেট করি না। বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে আমরা ম্যানুয়ালি এগুলো একটা একটা করে আপডেট করি, তার আগে ব্যাকআপ নেই, ব্যাকআপ নিয়ে তারপর হচ্ছে আপডেট করি। ধরেন ম্যানুয়াল আমি আপডেট করে রাখলাম, দেখতেছেন তো স্ক্রিন নাকি? দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন 10টা প্লাগইন থেকে 3টা প্লাগইন আপনি অটো আপডেট রাখলেন, ধরেন এলিমেন্টের 2টার অটো আপডেট রাখলেন। তখন এলিমেন্টের প্রো নতুন ভার্সন যখন আপডেট হবে, ওই এলিমেন্টের প্রো এবং এলিমেন্টর বাকি যে আরও 5টা 7টা প্লাগইন আছে ওইগুলোর সাথে কম্পিটেবল নাও তো হতে পারে নতুন ভার্সনগুলো। জি। কনফ্লিক্ট করতে পারে, ইস্যু হতে পারে, যেটার সাথে এটা ম্যাচিং খাইতেছে না, মিলতেছে না। এই জন্য হচ্ছে আমরা অটো আপডেটটা নর্মালি করি না। এবং বিশেষ প্রয়োজনে অটো আপডেট বা আপডেট যদি করা লাগে, আগে একটা ব্যাকআপ নেই ওয়েবসাইটের, তারপর হচ্ছে আমরা আপডেট প্রসেস করি। এবং এটা সবসময় রিকমেন্ড যে আপডেট করার জন্য অবশ্যই আগে ব্যাকআপ নিয়ে তারপর আপডেট করার জন্য। কারণ এমন হইতে পারে যে আপনি আপডেট দেওয়ার পর দেখলেন সাইট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এরও আসতে। হুম, এই জন্য। তারপরে যে প্লাগ ইন ফাইল এডিটর, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি যখন নিজে প্লাগ ইন বানাবেন বা প্লাগ ইন ডেভেলপ করবেন, এখানে একটা ওয়ার্নিং দিতেছে যে আপনি হচ্ছে এটা রিস্ক জায়গা। আপনি যখন নিজে প্লাগ ইন ডেভেলপ করবেন বা বানাবেন বা অন্য কোনো প্লাগ ইনে মডিফিকেশন করবেন, তখন হচ্ছে প্লাগ ইন ফাইল এডিটরে যাইতে হবে। হুম, এখানে গেলে দেখেন যে এখানে কি আছে, সিলেক্ট প্লাগ ইন। এখান থেকে হচ্ছে আমি যে প্লাগ ইনটা মডিফাই বা চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই, ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, দিয়ে সিলেক্ট। এই যে এটা হচ্ছে লাইট স্পিডের ফাইল। তো এখানে আমরা হচ্ছে এডিট করে করে কী করতে পারবো, এই প্লাগইনটাকে মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এবং আমার নিজের বানানো যদি প্লাগইন হয় ওইটারও আমরা এখানে কী করবো, সামান্য ধরনের একটু চেঞ্জ। তার জন্য তো আপনি নতুন করে ফুল সবগুলোর আনজিপ করে আবার নতুন এডিট করে আবার জিপ করে আপলোড করবেন না প্লাগইনে, তাই না? জি। তো ওইটা না করে এখানে এসে জাস্ট যে ফাইলটা আপনার এডিট করা দরকার ওই ফাইলটাকে ওপেন করে, যেখানে কিন্তু সবগুলো ফাইল শো করতেছে, আপনার এই লাইট স্পিড ক্যাশের যে ফাইলগুলো আছে সবগুলোই পাশ দিয়ে শো করতেছে। তো যে প্লাগইনটা হচ্ছে যে ফাইলটা আপনি এডিট করা দরকার ওই ফাইলটা ওপেন করে আপনি আপনার ভ্যালু যেটা চেঞ্জ করা দরকার বা কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। যারা প্লাগ ইন ডেভেলপার ওদের জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল। বুঝতে পারছি। তারপর ইউজারে দেখেন, ইউজার তো আমরা জানি যে ওয়েবসাইটের হচ্ছে ইউজার ক্রিয়েট করে, ইউজার অনেক রকমের হয়। এখানে গেলে হচ্ছে আমি দেখতে পারবো যে ইউজার অ্যাড করার ইনফরমেশন বক্সগুলো দেওয়া আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড বক্স, এখানে হচ্ছে ইউজার নেম একবার দিলে ওইটা চেঞ্জ করা যায় না, ঠিক আছে, যেটা দিবেন ওইটাই থাকবে। এবং পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে ফুল ইউজার ডিলিট করে নতুন অ্যাড করতে হবে, এছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। পাসওয়ার্ড অন্য অন্য জিনিস ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন, ইউজার চেঞ্জ করা যায় না। আচ্ছা, এখানে রুলসের মধ্যে দেখেন অনেকগুলো রুলস আছে, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, অথর, এডিটর, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর। এই জিনিসগুলো কি? সাবস্ক্রাইবার হচ্ছে নর্মালি আপনার ওয়েবসাইটে যারা আসবে ভিজিটর, ওরা হচ্ছে নর্মালি সাবস্ক্রাইবার হয়, ওরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে অনেক সময় ইমেলের মাধ্যমে নোটিফিকেশন রিসিভ করতে পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। বা হচ্ছে কমার্সের, যদি আপনি কমার্স সাইটে কমার্সের মধ্যে অনেক সময় এরকম ফিচার থাকে না যে লগ ইন করে তারপর সে তার অর্ডারগুলো দেখতে পারবে,
ট্র্যাক ট্র্যাক করতে পারবে হ্যাঁ কোথায় আছে হ্যাঁ, না আছে ইত্যাদি ইত্যাদি। তার হচ্ছে অ্যাড্রেস সেভ করে রাখতে পারবে। ওইগুলোর জন্য কমার্স ইনস্টল দিলে এখানে আরও কিছু রুলস অ্যাড হয়। তো এইভাবে হচ্ছে রুলসগুলো ডিস্ট্রিবিউটেশন হয়। অথর হচ্ছে ধরেন আপনি একজনের রাখলেন যে হচ্ছে শুধু পোস্ট করবে আপনার ওয়েবসাইটে, অন্য কোনো কিছু করতে পারবে না। তো ওর জন্য কি করলেন, আপনি একটা অথর ইউজার ক্রিয়েট করে ওরে দিলেন যে তুমি এটাতে লগ ইন করবে আমার সাইটে। তো উনি যখন অথর ইউজার দিয়ে যখন লগ ইন করবে, সে শুধু ওই পোস্টের অপশনগুলাই কাজ করতে পারবে, সে কিন্তু কোনো প্লাগ ইন ইনস্টল দিতে পারবে না, সে কোনো থিম চেঞ্জ বুঝতে করতে পারছি। পারবে না, সে কোনো পেজের এডিট করে চেঞ্জ করতে পারবে না। আর একটা লিমিটেশন থাকে। তারপর এডিটর, এডিটর হচ্ছে আপনি ডেভেলপারকে নর্মালি দেওয়া হয়, যে ডেভেলপার আমি এডিটর দিলাম, সেক্ষেত্রে কী করতে পারবে না, আমার ওয়েবসাইট আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে পারবে না বলতে সে কোনো প্লাগ ইন ইনস্টল করতে পারবে না, সে কোনো ইউজার ডিলিট করতে পারবে না, নতুন ইউজার অ্যাড করতে পারবে না। সে কী করতে পারবে, শুধু পেজ এডিট করে করে কাজ করতে পারবে, পোস্ট করতে পারবে, মিডিয়া আপলোড করতে পারবে। হ্যাঁ, এই কাজগুলো সে শুধু করতে পারবে। এটা হচ্ছে এডিটরের, ঠিক আছে, একটা লিমিটেশন। ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া, অর্থাৎ আমার ওয়েবসাইট এখন ফুল মানে সম্পূর্ণ অ্যাক্সেস এই ব্যক্তিকে আমি দিলাম, যার নামে এখন আমি খুলবো সে পুরো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝতে পারছি। আর সেন্ড ইউজার নোটিফিকেশন, এটা অনেবল থাকলে হবে কি, আপনি ধরেন এখানে যার মেলটা দিয়ে হচ্ছে খুলবেন, ওই মেইলে একটা নোটিফিকেশন যাবে যে আপনার নামে একটা ইউজার খোলা হয়েছে এই ওয়েবসাইটে, এরকম একটা নোটিফিকেশন যাবে, এটা যদি এনাবল রাখি। আর আমি যদি চাই যে না এটা যাওয়ার দরকার নেই, আমি আনটিক করে দিব, তাহলে আর কোনো নোটিফিকেশন যাবে না, তখন আমার ম্যানুয়ালি মেসেজ দিয়ে ওরে বলতে হবে বা কল দিয়ে বলতে হবে যে আপনার একটা ইউজার খুলছে। আর এটা এনাবল থাকলে ওই নিজে নিজে হচ্ছে জানতে পারবে যে আমার একটা ইউজার খোলা হয়েছে, কারণ মেইলে নোটিফিকেশন যাবে। বুঝতে পারছি। এটা কি ফেসবুক পেজের মতো? না, পেজের মতো না তো, এটা তো একটা ইউজার খুলতেছে না। পেজের মতো বলতে পারেন, পেজের মধ্যে আমরা অনেক সময় অ্যাডমিন, একাধিক অ্যাডমিন রাখি না, হ্যাঁ, ওই এটার ওই কথা ওই ওই বলতেছি। রকম কিছুটা, হ্যাঁ। যে সে আমার পেজের কতটুকু অংশ অ্যাক্সেস করতে পারবে ওই রকম আর কি। যে শুধু পোস্ট করতে জি পারবে জি। নাকি ফুল অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন দিলে কিন্তু ওই অ্যাডমিন আবার আপনারও স্যালারি রিমুভ করতে পারবে ওই রকম। জি জি। তো অ্যাডমিনিস্ট্রেটর দিলে আমি যারে দিছি সেও আমার আবার রিমুভ করে দিতে পারবে এরকম, এই জন্য হচ্ছে ডেঞ্জারাস বেশি, মানে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া। আচ্ছা, তারপর আছে হচ্ছে টুলস। টুলসে এখানে অনেকগুলো জিনিস আছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, হেলথ চেক, এক্সপোর্ট ডাটা, এই জিনিসগুলো অনেক কাজে লাগে মাঝে মধ্যে। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফাইল টাইল থাকে, পোস্ট, ইমেজ, এগুলো আমরা এখানে এক্সপোর্ট করতে পারি, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। ধরেন পোস্টগুলো, ধরেন আমার 1000 পোস্ট আছে, এখন আমার ওয়েবসাইট আমি চেঞ্জ করে ফেলবো, ডোমেন চেঞ্জ করে ফেলবো, অন্য কোনো ডিজাইন নিতে চাইতেছি না, শুধু পোস্টগুলো আমি চাইতেছি এই ওয়েবসাইট থেকে নিয়ে যাব। তখন আপনি কীভাবে নেবেন পোস্টগুলোরে, এক্সপোর্টের মতো। এইভাবে নিতে হবে, না হলে কিন্তু একটা একটা করে যদি দেখা দেখা পোস্ট করেন আপনার সারা দিন লাগবে। 1000 হলে তো কোনো কথাই নেই, বিশাল সময়ের দরকার। তো এই জন্য হচ্ছে এখানে আপনি অল কন্টেন্ট দিলে অল সবগুলোই হচ্ছে হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না আমি সব নিব না, শুধু পোস্টগুলো নেবো, সেক্ষেত্রে পোস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে ডেট, রেঞ্জ সব কিছু দিয়ে দিতে পারবেন, যে কোন ক্যাটাগরিগুলো নিতে চাইতেছেন, কোন অথরগুলো নিতে চাইতেছেন, যে অ্যাডমিন নাকি একাধিক ব্যক্তি যদি পোস্ট করে তাহলে ওইগুলো লিস্ট এখানে আসবে। যেমন 2টা পোস্ট আপনি করলেন, 2টা আমি করলাম, তাহলে এখানে দুজনের নাম আসবে, যে কার্ডটা নিতে চাইতেছে চুজ করা যায়। এখানে যে টাইম, যে কত তারিখ থেকে কত তারিখের পোস্টগুলো আমি ডাউনলোড করতে চাই। তো এগুলো নর্মালি সব অল অল দিয়ে, সব যারা সবগুলো নিয়ে যেতে চায় তারা তো অল অল দিয়ে ডাউনলোড বা এক্সপোর্ট ফাইল দিলে একটা ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে সবগুলা পোস্ট। তো ওই যে এক্সপোর্ট করলাম ডাউনলোড করা ফাইলটা, ওইটা কি করব, যে ওয়েবসাইটে নিতে চাইতেছি ওই ওয়েবসাইটে যাই হচ্ছে ইম্পোর্ট করে দিব, ঠিক আছে, ইম্পোর্ট করে দিব। এখানে যা এই যে ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল করা লাগবে আগে, ওয়ার্ডপ্রেস ইনস্টলার, এটা যখন ইনস্টল করবো তখন ইম্পোর্ট করার অপশনটা আমাদের সামনে আসবে। এই যে এখানে কিন্তু লেখা আছে যে ইম্পোর্ট পোস্ট পেজ কন্টেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট দুইটা জিনিস তো বুঝেন। জি জি। আচ্ছা, তো এই যে এখন বলছে রান ইম্পোর্টার, তো রান ইম্পোর্টারে ক্লিক করলাম। এই যে বলতে যে আপলোড করার ফাইলটা, এই যে আমরা এক্সপোর্টের সময় যে ফাইলটা ডাউনলোড হবে ওই ফাইলটা চুজ হচ্ছে করে। এইখানে যে আমি আপলোড করে দিব, ঠিক আছে, দেখাই দিব শুধু ফাইলটা দিয়ে, আপলোড অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে পারছি। তো এটা এই জিনিসটাই এখানে বেশি ব্যবহার করা, এগুলো হচ্ছে সাইটের হেলথ, এগুলো খুব একটা এখানে লাগে না। তারপর হচ্ছে আমরা যাবো সেটিংসে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে টাইটেলটা, তো টাইটেলটা কোথায় শো করে, এই যে এখানে শো করতেছে। পরে। আমার জন্য ওয়েবসাইটটা ভিজিট করবো, ও এটাতে চলে গেছে এবার। আচ্ছা, এটাতে দেখাইতেছিলাম না। আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করব
তখন এই যে এখানে টাইটেলটা শো করতেছে না, এই টাইটেলটা টপ হচ্ছে বারে। এই যে এখানে আমরা যেটা দেবো সেটাই শো করবে। তার মানে এখানে টাইটেল কোনটা জানতো? এখানে টাইটেলটা কি আমরা পড়ে শোনাম। জি। এই ওয়েবসাইটের টাইটেল কোনটা? ওয়েবসাইটের টাইটেলটা হইতেছিল গিয়ে এই E2M6 ওয়ার্ড এইট এরকম কিছু। না, এটা তো ওয়েবসাইটের নাম। আমি কি বললাম যে এটা হচ্ছে সাইটের টাইটেল হ্যালো। জি এই হ্যালোটা কই আছে? এই যে এখানে আছে না হ্যালো, জি। দেখছেন? এটা হচ্ছে টাইটেল, এইখানে যেটা থাকবে এটাই টাইটেল। তাহলে এখন বলেন এখানে টাইটেল কোনটা? এখানে টাইটেলটা তো ওই উপরে তো আসতেছেই যে বলেন। এটা একটু বড় করেন। আপনি কি মোবাইলে দেখতেছেন? এটা বড় হবে না। না না। এটা 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 পড়তে বেস্ট। পারতেছেন? এটা পড়তে পারতেছেন? এটা হ্যাঁ এটা ওইটাই। বেস্ট 6 বেস্ট ওয়ার্ডপ্রেস সিক্স পেজ। তাহলে এখানে টাইটেল ওয়ার্ডপ্রেস। কোনটা বলেন? হ্যালো। না, এখানে টাইটেল মানে এই পেজের টাইটেল হচ্ছে জেনারেল ও সেটিং, ঠিক আছে? জি এখানে জি। টাইটেল কোনটা? জয়েন্ট ফ্রি জোন। কারেক্ট। তো ওই যে এখানে কি লেখা শো করবে এটা কোথায় থেকে কন্ট্রোল করতে হয়? এই যে এই জায়গা থেকে, সাইট টাইটেল। সেটিং এর দিকে। হুম। হ্যালো সাউন্ড দিলাম, তাহলে আমি সেভ দিলে এখন এবারে রিফ্রেশ দিলে দেখবো যেটা হ্যালো সাউন্ড হয়ে গেছে, দেখছেন? ওইটা আচ্ছা। কি যে কোনো সময় চেঞ্জ করা যাবে? হুম। এটা যে কোনো, এটা আমরা ইনস্টল দেওয়ার সময় এই সাইট টাইটেল দেওয়ার অপশন থাকে, এবং পরবর্তীতে আমরা জি। যদি চেঞ্জ করতে চাই এখানে জেনারেলে এসে এটা চেঞ্জ করা যাবে। লিমিটেশন নাই? না, এটা হাজার হাজার বার চেঞ্জ যত খুশি, এটা এটা কোনো লিমিটেশন নেই। আপনার সাইট টাইটেল যদি চেঞ্জ নাই করা যায় তাহলে ওয়েবসাইট বানায় লাভ কি? ওয়েবসাইট বানালে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চেঞ্জ করা লাগতেই পারে, সব কিছু চেঞ্জেবল। তার হচ্ছে ট্যাগ লাইন। ট্যাগ লাইন তো বুঝেন? ট্যাগ লাইন হচ্ছে একটা স্লোগান আর কি, স্লোগান বোঝায়। প্রত্যেকের একটা স্লোগান থাকে না, যেমন রবির স্লোগান আছে জি। জ্বলে ওঠেন আপন শক্তিতে, এরকম ইত্যাদি ইত্যাদি স্লোগান। তো এটা ওদের কোম্পানির কোনো স্লোগান থাকলে ওই স্লোগানটা হচ্ছে এখানে দিয়ে দেয় তারা। স্লোগানটা কই শো করে? স্লোগানটা শো করে না, ওটা হচ্ছে এসইওর মতো কাজ করে আর কি। ও বুঝতে পারছি। এবং যখন এখানে এই ওয়ার্ড। হ্যাঁ, স্লোগানটা নর্মালি এখানেও শো করে, কিন্তু এটা হচ্ছে এই লেখাটার পরে শো করে। যেমন যেমন আমি আপনাকে যদি দেখাই, ধরেন আমি হচ্ছে, ধরেন এটাই স্লোগান, এটা হচ্ছে এই লেখাটার পরে শো করে। তখন এখন তো এটা স্থির হয়ে আছে না লেখাটা, তখন স্থির থাকবে জি না, এরকম হয়ে যায় আর কি। দাঁড়ান দেখি একটু টেস্ট করে। এই যে দেখছেন পরে আসছে না, জি। ওই যে জি পরে স্লোগান আসে। একটা হাইপেন দিয়ে, অটোমেটিক হাইপেন দিয়ে চলে আসছে স্লোগানটা, এইরকম। তো নাম যদি টাইটেল বড় হয় তখন আর ওইটা ওইরকমভাবে শো করে না আর কি। তারপর যেটা হচ্ছে যে এখানে দেখেন, এই বেস্টের আগে কি ওদের ওয়েবসাইটে একটা লোগো দেওয়া আছে না? লোগো দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইটে যাই, আমরা যে কোনো নতুন ওয়েবসাইটে যাই, যে গুগল, এই যে গুগলের আইকন চলে আসে না এখানে, জি জি। এটাকে কি বলে? আমাদের এখানে কি আছে? ওয়ার্ডপ্রেসের আইকন। তো এই ওয়ার্ডপ্রেসের আইকন তো নর্মালি আমরা রাখবো না, রাখবো? আমরা তো ক্লায়েন্টের না যে না। লোগো, ওর যে কোম্পানির বা ব্যবসার যে লোগো আছে ওইটাই রাখবো। তো ওই যে জি লোগোটা সেট করে, ওই লোগোটা সেট করেছে সাইট আইকন দিয়ে। সাইট আইকনটাই হচ্ছে আপনার এইখানে যে আইকনটা, ওইটা। আমরা একটু চেক করি কাজ করে কিনা। আমি সিলেক্টে গেলাম, একটা আইকন দেই, এক্সাম্পল ধরেন এটাই দিলাম। দেখছেন দেখাইতেছে কিন্তু এখানে যেটা এইভাবে শো করবে। ডেমো দেখাইতেছে। দেখাইতেছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। তো এটা না করলে আবার প্রফেশনাল ফিল হয় না, কারণ ওয়ার্ডপ্রেস লেখা লোগো এসে থাকলে ওটা কি প্রফেশনাল হইলো জিনিসটা? ব্র্যান্ডিং এর না বিষয় না। আছে, ব্র্যান্ডিং। তো লোগো তো একটা ব্র্যান্ডিং। আচ্ছা, তারপরে এখানে আছে ওয়েবসাইট ইউআরএল, এটা কখনোই চেঞ্জ করবেন না, এটা চেঞ্জ করলে ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, হ্যাঁ? বুঝতে পারছি। এই জিনিসটা এরকম না যে ধরেন একটা নতুন ডোমেন দিছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, আমার ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ হয়ে গেলো, এরকম না। তখন ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, তো ওইটা এভাবে চেঞ্জ করা যাবে না, এটা যেভাবে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মেল, হচ্ছে এই যে আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছেন তখন একটা মেল দিয়েছিলেন না, ওটা হচ্ছে জি এখানে জি। আছে। এটা চেঞ্জ করা যায়, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে নতুন যে মেলটা আমি দিব ওইটাতে একটা ভেরিফিকেশন মেল যাবে, ওইটা দিয়ে ভেরিফাই করা লাগবে, আদারওয়াইজ এটা চেঞ্জ হবে না।
বুঝতে এখানে পারছি। এখানে কি বলছে যে মেম্বারশিপ, অর্থাৎ আমার ওয়েবসাইটে কি কোনো মেম্বারশিপ ফিচার লাগবে কিনা, এই নিয়ন ক্যান রেজিস্টার, মানে যে কেউ কি আমার ওয়েবসাইটে এসে রেজিস্টার করতে পারবে। এটা যদি আমার এরকম হয় যে রেজিস্ট্রেশন করার অপশন রাখতে চাই, সেক্ষেত্রে আমি দিব যে হ্যাঁ, যে কেউ আমার এখানে এসে রেজিস্ট্রেশন করতে পারবে, আদারে যাওয়ার দরকার নেই। এবং নিউ ইউজার ডিফল্ট রুল, অর্থাৎ নতুন একজন ইউজার যদি আপনার ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট খুলে, তাহলে ওইটা কী রুল হবে, আচ্ছা, ওইটা নর্মালি সাবস্ক্রাইবারই দিবেন। কারণ অ্যাডমিনিস্ট্রেটর দিলে যে কেউ এসে অ্যাকাউন্ট খুললেই ওই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পাওয়া যাবে, তাই না? কন্ট্রোল পাচ্ছি। কারণ এখানে কি বলছে, নিউ ইউজার খুললেই অটোমেটিক সে কোন রিলটা পাইবে। তো অ্যাডমিনিস্ট্রেটর দিলে নতুন কেউ ইউজার এসে অ্যাকাউন্ট খুললেই সে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট অ্যাক্সেস পাওয়া যাবে। এই জন্য এটা সবসময় সাবস্ক্রাইবার এগুলোই দেওয়া লাগে। পরে আমি যদি চাই তাহলে ওর হচ্ছে আমি আমার মতো করে পারমিশন দিব এরকম। উইকেন্ড স্টার্টস অন, মানে সপ্তাহ কোন দিন থেকে শুরু হয়, বাংলাদেশ হলে আপনি দেবেন হচ্ছে ফ্রাইডে বা স্যাটারডে, স্যাটারডে দেবেন। এরকমভাবে হচ্ছে ম্যানেজ করা লাগে আর কি। এটা হচ্ছে টাইম জোন। টাইম জোনটা হচ্ছে যার যার কান্ট্রি, যে কান্ট্রি অনুযায়ী সেই কান্ট্রি অনুযায়ী এখান থেকে চুজ করতে হয়। আদারওয়াইজ ওয়েবসাইটের টাইম উল্টাপাল্টা দেখাবে। কারণ এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখলাম, তাহলে ইউএসের ক্লায়েন্টগুলো এই ওয়েবসাইটের টাইম উল্টাপাল্টা দেখবে না। যেমন ওয়েবসাইটে একটা কমেন্টস করছে ধরেন দিনের 12টা, তাহলে ওরা কি দেখবে যে এটা রাতের 12টার সময় কমেন্টস করছে, উল্টাপাল্টা হয়েছে জিনিসটা। তখন করণীয় কি? এটা ঠিকঠাক টাইম জোন দিবেন, যেই দেশের ওয়েবসাইট এই ওয়েবসাইট ওই অনুযায়ী হচ্ছে আপনি টাইম জোন দিবেন। বাংলাদেশ হলে এখানে বাংলাদেশ আছে না, বাংলাদেশের টাইম জোন হচ্ছে ইউটিসি 6, 6:30। বুঝতে পারছি। টাইম জোন না থাকলে এখানে বাংলাদেশ লিখবেন যে ঢাকা টাইম জোন, ওই যে সরি বাংলাদেশ হচ্ছে +6, 6:30 না 6টা, এরকম 6টা দিয়ে দিবেন এইখান থেকে যায়, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আমাদের সাইটের ভাষা কী হবে, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমাদের এইখানে যে ওভারঅল যে ল্যাঙ্গুয়েজ সব কিছু এরকম চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি, দেখেন, এটা পুরো সেটিং চেঞ্জ হয়ে দেখতেছি পুরো ওয়ার্ডপ্রেসে সব দেখেন, এই যে সব চেঞ্জ হয়ে গেছে না লেখা, জি। সাইট ইউআরএল কি হয়েছে দেখছেন, সাইট টাইটেল সব চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ভাষা চেঞ্জ করার জন্য, কিছু কিছু দেশের এরা আছে বলবে যে আমার দেশের ভাষা করে দাও। তারপর হচ্ছে রাইটিং, রাইটিংয়ে তেমন কোনো কাজ নাই, ওগুলো স্কিপ করা যেতে পারে। রিডিংয়ে কিছু কাজ আছে, ধরেন আপনি হচ্ছে নর্মালি ভিজিট করলে তো হচ্ছে পোস্ট শো করতেছে আমার ওয়েবসাইটে, তাই না? এই যে একটা পোস্ট শো করতেছে, ধরেন আমি 10টা পেজ বানাইলাম, আমার এখানে পেজ হলো 10টা, আমি 10টা পেজ থেকে আমি যে কোনো একটা হোম পেজ দেখাইতে চাইতেছি, ওইটা তো বোঝানো লাগবে যে কোনটা হোম পেজ, তাই না? ধরেন অ্যাবাউট পেজ জি। আছে, কন্ট্যাক্ট পেজ আছে, পোর্টফোলিও আছে, কোনটার হোম পেজ সিলেক্ট করবেন ওইটা এখান থেকে করা লোডিং। লাগে। হ্যাঁ, যে স্ট্যাটিক পরে বলতে যে হোম পেজ কোনটা, এখান থেকে আমার এই যে একটা পেজ আছে এই জন্য একটা নাম আসে, আপনার যখন 5টা 7টা পেজ থাকবো 5টা 7টা নাম আসবে। তো এখান থেকে চারটি হোম পেজ যেটা দেখাবেন, যেটা সিলেক্ট করবেন, ধরুন অ্যাবাউট আসে সিলেক্ট করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাবাউট আস হচ্ছে হোম পেজের মতো করে কাজ করবে, মানে হোমে যখন যাবো ওয়েবসাইট ভিজিট করলেই অ্যাবাউট আস পেজ শো করবে আগে, আর ওইটা তখন হোম পেজ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা কী হয়েছে? আবার এখানে যদি আমি বুঝতে পারছি। কন্ট্যাক্ট পেজ সিলেক্ট করে রাখি, তাহলে ওয়েবসাইটে কেউ ভিজিট করলেই কন্ট্যাক্ট পেজ ওপেন হবে। তারপর ওইটার থেকে অন্যগুলো যাইতে হবে। হুম, তো এই জন্য আমরা যখন এখানে পেজ ক্রিয়েট করতে অটোমেটিক্যালি আমরা একটা হোম পেজও বানাবো, আর ওই হোম পেজটা হচ্ছে এখানে চুজ করে দেখাই দেবো যেটা হোম পেজ, বাস। বুঝতে আর এগুলো হচ্ছে পারছি। একটা একটা পেজের মধ্যে কয়টা পর্যন্ত পোস্ট শো হবে ভিজিটরদের কাছে, এটা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে ওদের কাছে একসাথে একটা পেজের মধ্যে 10টা পোস্ট শো করবে, এগুলো কন্ট্রোল করা যায় এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে ডিসক্লাশনস, এগুলো লাগে না, এগুলো হচ্ছে কমেন্টস টমেন্টসের বিষয়ে কিছু জিনিস, এগুলো আপনার লাগবে না। মিডিয়াতে হচ্ছে কিছু কাজ আছে, এখানে হচ্ছে আপনার থাম্বনেইল, মিডিয়াম, লার্জ, এগুলোর জন্য কত কত সাইজ দিতে চাচ্ছেন এগুলো। তো এগুলো নর্মালি ডিফল্ট আমরা এই এতে রেখা দিই 300, 1024, এগুলোই রেখা দিই, এগুলো চেঞ্জ করি না। ফার্মালিঙ্ক একটু কাজ আছে, ফার্মালিঙ্ক হচ্ছে ওই যে আমাদের স্লাগ বললাম একটু আগে, যেটা কি কি বলে স্লাগ না, জি। ওই স্লাগটা কীরকম স্লাগ, অটোমেটিক কীরকম স্লাগ তৈরি হবে সেটা হচ্ছে এখানে
দেখায় দেওয়া। যেন আমি যদি প্লেন দিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমার এইরকম সুন্দর সুন্দর নাম দিয়ে যে স্লাগ এগুলো তৈরি হবে না। কীরকম হবে, এই যে এক্সাম্পল দিছে ওয়ান P123 167, মানে একটা সংখ্যা দিয়ে, সেটা র্যান্ডম যে কোনো সংখ্যা হতে পারে। বুঝতে যেমন পারছি। যেমন ধরেন এই ওয়েবসাইট আমি এখন ওপেন করছি, নাম আছে কি হ্যালো ওয়ার্ল্ড, তাই না? কারণ এটা জি। স্লাগ হ্যালো ওয়ার্ল্ড দিছি। এখন আমি ধরেন প্লেন সেভ দিলাম, এখন আমি রিফ্রেশ দিই, বলতেছে নট ফাউন্ড। নতুন করে আমি এটা ওপেন করি, এখন দেখবেন স্লাগ চেঞ্জ, দেখছেন? তাহলে কি ক্যাট ইকুয়াল 1, স্লাগ চেঞ্জ হয়ে গেছে। এই যে সরি P1 পোস্টের স্লাগ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সিম্পল পেজে বুঝতে যদি পারছি। যাই, এই যে সিম্পল পেজ, একটা পেজ ওপেন করছিলে আর কি পেজ আইডি 2, তার মানে আর একটা পেজ যদি ক্রিয়েট করি ওইটা হয়তো বা পেজ আইডি 3 হবে না 4 হবে, এরকম। মানে স্লাগ দেখে কিছুই বোঝা যাবে না যে কোনটা কিসের। আবার এটা যদি বুঝতে দেই পারছি। তাহলে কি হবে, যে ডেট থাকবে, তারপর হচ্ছে আপনার মানে ডেট থাকার পরে হচ্ছে আপনার পোস্টের নামটা থাকবে, তাই না? সেভ দিলাম, দেখি আসলেও কি এরকম কিনা। রিফ্রেশ দিলাম, সিম্পল পেজটা ওপেন করলাম, এটা এটাই আছে, এবার এটা চেঞ্জ হয় না, পোস্টগুলো হয়তো বা চেঞ্জ হবে, দেখি তো। হ্যাঁ দেখেন, পোস্ট ওপেন করছি, এখন দেন হেলোয়ারটা আছে ঠিকই, কিন্তু মধ্যে এসে কি করছে, তারিখ এসে ঢুকে পড়ছে। জি, বুঝতে পারছি। এই যে এখানে তো দেখাইছি যে আগে তারিখ থাকবো, তারপর হচ্ছে পোস্ট নেম থাকবো, সেমভাবে মান্থ। পোস্ট নেম যেটা, হুম। ওইটা কি বেস্ট? হুম, আবার যদি মান্থ দেই তাহলে হচ্ছে এটা থাকবে। বেস্ট বলতে কি, যেমন আপনার হচ্ছে নিউজ কোম্পানির ওয়েবসাইট, সেক্ষেত্রে তো আপনার জন্য এটা বেস্ট না। মানুষ বুঝতে পারে যে এটা কত সালের পোস্ট, খুব ইজিলি বুঝতে পারবে, কবে করা ও, হয়েছিল, বুঝতে পারছি। ইজিলি বুঝতে পারবে। ওয়েবসাইট অনুযায়ী বলে দিতে। হ্যাঁ, ওই জন্য আর কি। তো নর্মাল অবস্থায় হচ্ছে জেনারেল পারপাসে পোস্ট নেম হচ্ছে সব থেকে ভালো। এতে করে যে কেউ মানে একটা লিঙ্ক যদি আপনি একজনের দেন, সেক্ষেত্রে লিঙ্কটা দেখেও কিন্তু একটা মানুষ বুঝতে পারবে যে এটা আসলে কিসের, কোন পেজের ইউআরএল, তাই না? যেমন আপনার যে কন্টাক্ট আসলে এখানে লেখা থাকবে যে কন্টাক্ট আস, এইরকম লেখা থাকবে। তো ইউআরএলটা একজনের দিলে, লিঙ্কটা দিলেও সে বুঝতে পারে যে কোন পেজের কিসের ইউআরএল দিছে, কি আসে বিষয়। কিন্তু এইগুলো দিলে কিন্তু এত একটা বুঝতে পারবে না। আর এটা হচ্ছে কাস্টম স্ট্রাকচার, হচ্ছে আমি নিজে একটা স্ট্রাকচার বানায় দিতে পারবো, বুঝতে পারছি। এরকম। তারপর হচ্ছে আছে প্রাইভেসি। এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ টেজ ক্রিয়েট করা আর কি, এখান থেকে দেখায় দেওয়া। এই যে একটা পেজ ক্রিয়েট করে এখান থেকে পেজ দেখাই দিতে পারবো আর কি, যেমন এই যে এরকম ভাবে। আর লাইট স্ক্রিপ্ট কেস তো হচ্ছে আমরা ইনস্টল দিছি প্লাগইন, আর কিছুই নাই। এটা হচ্ছে ছোট বড় করার জন্য কল স্প্যান মেনু, ঠিক আছে? ঠিক আছে। সব কিছু তো দেখালাম। এখান থেকে হচ্ছে মেনু ক্রিয়েট করতে হয়, পরে আমরা ইন ডিটেলস মেনু কীভাবে ক্রিয়েট করে, কত রকম মেনু ক্রিয়েট করা যায়, কাস্টম লিঙ্ক কী, পোস্ট কী, ক্যাটাগরি কী, হ্যাঁ এগুলো এভরিথিং আরও ইন ডিটেলস জানবো। কারণ এভাবে যদি মানে সব কিছু একবার শেখাতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, কয়েক ঘন্টা তো শেষ করা যাবে না, কারণ এখানে অনেক কিছু আছে দেখানোর মতো। ঠিক আছে। অনেক কিছু আছে আরও এখানে জানার মতো। এক্সট্রা 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 কী জন্য আমরা হচ্ছে চাইল্ড থিম ইনস্টল দিব, চাইল্ড থিমের কাজ কি, এই জিনিসটা আপনি একটু নিজে দেখবেন। নিজে এক্সট্রা দিলাম না, এক্সট্রা কিন্তু একটা চাইল্ড থিম আছে, এক্সট্রা চাইল্ড থিম কি, এটা কী জন্য ইউজ করা, এটা আপনি আজকে চ্যাট জিপিটি করে ইউটিউব দেখে শিখবেন। এখান থেকে তো হচ্ছে চাইল্ড ওইটা থিম, কি এখান থেকে হচ্ছে চাইল্ড থিম জেনারেট করা যায়। ডাউনলোড? হ্যাঁ, চাইল্ড থিমে যায় জিপ। জেনারেটে ক্লিক করলে আপনার চাইল্ড থিম ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন একদম ছোটো 333 KB। এটা কী করবো, আমরা ওয়েবসাইট ইনস্টল করবো। ওয়েবসাইটটা এখন যেরকম এরকমই কিন্তু থাকবে, চেঞ্জ হবে না। দেখেন ইনস্টল করি, আপনার সব কিছু কাতার মধ্যে নোট করতেছেন তো নাকি? যেগুলো নোট দেই এটা সেটা একটু কষ্ট হ্যাঁ, করে নোট নোট করি, করি। নোট করি। যখন আবার দ্বিতীয়বার ক্লাস করি তখন হুম, করি হ্যাঁ সবকিছু। হ্যাঁ, নোট না করলে এগুলো হচ্ছে আমাদের ব্রেন মনে রাখবে না সহজে। এই যে দেখেন এখন হচ্ছে এটা এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা চাইল্ড। তাই বলে আবার এটা খাইটা দিয়ে না, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। এই দুইটা কী জন্য আমরা ইউজ করি এটা আমরা পরবর্তীতে আরও এক্সপ্লেন করব। আপাতত শুধু এটা মনে রাখেন যে মেনটাতে আমরা নর্মালি কাজ করি না, কিন্তু মেনটা না থাকলে এটা আবার কাজ করবে না। বুঝতে পারছি। এটা সংক্ষেপে যদি বলি যে আমরা তো হচ্ছে মাঝে মধ্যে কাস্টম কোড লেখা লাগবে,
তো কাস্টম কোড হচ্ছে আমরা এটাতে লিখি, কারণ এটাতে যদি আমি লিখি তখন অ্যাসটা যখন আবার আপডেট হবে, আপডেটে কি হয়, সবগুলো ফাইল আবার রিপ্লেস হয়ে যাবে না? হ্যাঁ, রিপ্লেস হয়ে তো যাবে। রিপ্লেস হয়ে গেলে তো আমি যেটা যে একটা ফাইল যে এডিট করে একটা কোড লিখে থাকি, ওই কোডগুলো তো চলে যাবে, রিপ্লেস হয়ে যাবে। নতুন ভাবে তখন আবার আমার এই কোডগুলো লেখা লাগবে, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। এবং এটার মধ্যে কোড লিখি, এটা তো কখনো কোনো দিনই আপডেট হবে না, মানে আপডেট হবে এটা। আর এটার মধ্যে শুধু এটার কাজ হচ্ছে আমার কাস্টম কোডগুলো ধরে রাখা। বুঝতে পারছি। এটুকুই হচ্ছে কাজ। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখান থেকে থ্রি ফাইল এডিট করা যায়, এটা হয়তো দেখানো হয় না। এটাতে যেরকম আমরা প্লাগ ইন এডিট করতে পারতাম, যে প্লাগ ইন ফাইল এডিট, অ্যাপারেন্সে গেলে থিম ফাইল ওইরকমভাবে এডিট করা যায়। থিমের ভিতরে কোড টোড লিখতে চাইলে এগুলো করা লাগে। ঠিক আছে, তো আশা করি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কোনো বিষয়ে কোনো টপিক বাদ পড়ে নাই, সব কিছু দেখাইলাম। আর হচ্ছে মিডিয়া টিডিয়া আপলোড করার জন্য পরবর্তীতে কাজ করতে হবে, তার অনেক কিছু শেখাবো। তো এখানে আর কোনো প্রশ্ন আছে ড্যাশবোর্ড সম্পর্কে, ড্যাশবোর্ডের কোনো টপিক বা কোনো বিষয় বা কোনো সেটিংয়ের কোনো কিছু আছে এরকম যে আপনি বুঝেন নাই? না না, সমস্যা আগে এতটুকু সব কিছু জানতেন, এতটুকু যতটুকু আজকে দেখছেন? না। এই টিমস আর প্লাগিং ওইগুলাই, আর পোস্ট, এই দুই তিনটা জানতাম আর কি। এই জিনিসগুলো জানতেন, যে পারমালিঙ্ক, জেনারেলের ভিতরে যে জিনিসগুলো, সাইট লোগো, টাইটেল, না না, ওইগুলো জানি না। স্লাগ, তারপরে এখন যে এই যে একটা এইখান থেকে লোগো অ্যাড এইখান করছেন, থেকে যে কমানো বাড়ানো এগুলো যায়, জানি না। কমানো বাড়ানো যে যায়। তারপর হচ্ছে পেজ বিল্ডারের নাম। না, এগুলো জানি না। যে টপিকগুলো নতুন শিখছেন এগুলো নোট করবেন, যদিও আমি আবার ভিডিও শেষে আপনার নোট দিয়ে দিই যে আমি আজকে এই টপিক শিখেছি, তবু আপনি নিজে নিজে নোট করবেন। এখন তো ভিডিও দিতেছি, এখন আর আপনার হচ্ছে আমি লিস্ট করে দিব না যে কী কী শিখাইছি, আমি ভিডিও আছে, ভিডিওতে দেয় সব কিছু আছে। ঠিক আছে। এই জন্য এখন আর আমি লিস্ট করে আপনারা দিব না, আপনি নিজে ভিডিও দেখে আপনি নিজে নোটের মধ্যে লিস্ট করবেন যে আমি হচ্ছে এই টপিকগুলো শিখছি এই ভিডিও থেকে। ভিডিও নাম্বার দিবেন, যে 2 নাম্বার ভিডিও বা 3 নাম্বার ক্লাস এরকম দিয়ে আপনি নোট করবেন যে এটার মধ্যে আমি এই জিনিস এই টপিকগুলো শিখছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই কাজগুলো হচ্ছে আপনি নিজে নিজে করবেন। গুটেনবার্গ ইউজ করে হচ্ছে 5টা পোস্ট, 5টা না 10টা পোস্ট করবেন সুন্দর করে ডিজাইন করে করে, ডিজাইন সহ, মানে নর্মাল পোস্ট না। ওইখানে যে উইজেটগুলো আছে এগুলো একটু ইউজ করবেন। হ্যাঁ, এগুলো ইউজ করে করে, যেমন হেডিং টাইটেল একটু কম সুন্দর হোক সমস্যা নেই, এগুলো দিয়ে তার এলিমেন্টের মতো এত সুন্দর হবে না। আপনি হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে 5টা বা 7টা পোস্ট করলেন, 5-7টা হচ্ছে পেজ করলেন। এটা হচ্ছে আপনার টাস্ক, আর বাকি জিনিসগুলো হচ্ছে ভিডিওটা দেখে একটু চর্চা করা। হ্যাঁ, টাস্ক গুলা একটু লেখা দিন। টাস্কগুলো তো এই যে ভিডিওর মধ্যে বলে দিতেছি লাস্টে, আপনি ভিডিও লাস্টের অংশটুকু দেখলে তো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর আমার অনেক কাজ থাকে, তো এই যে আমি আবার কাজে বসবো তখন এগুলো এত করা যায় না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আর আমি আপনাকে ঠিক কিছুক্ষণের আছে। মধ্যে ভিডিও দিয়ে দিতেছি। ঠিক আছে। ওকে, ঠিক আছে।